ডাকসুর ভোট গ্রহণ শুরু হচ্ছে সকাল ৮টায়। ৪০,০০০ শিক্ষার্থীর জন্য প্রস্তুত ৮১০টি বুথ, ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। অপরিকল্পিত উন্নয়নে নিজস্বতা হারাচ্ছে চলনবিল। নিষিদ্ধ জালের ব্যবহারে কমছে দেশীয় মাছ, জলজ প্রাণী, পরিকল্পিত উদ্যোগের তাগিদ। কুষ্টিয়ায় হতদরিদ্র নারীদের তালিকায় ইউপি চেয়ারম্যানের স্ত্রী। একাধিক মেম্বার ও রাজনৈতিক নেতার স্ত্রীরাও চাচ্ছেন সরকারি চাল। নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষের পর সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিল সরকার। দুর্নীতি বিরোধী আন্দোলনের রাজপথে থাকার ঘোষণা জেনজিদের। এবং আজ পর্দা উঠছে এশিয়া কাপের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পেতে ৮ দলের লড়াই। উদ্বোধনী দিনে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান, হংকং। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি জানসিন জুথিকা এবং আমি মশিউর অনেক। আর মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আর এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেন্দ্রগুলোতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে নির্বাচনী সরঞ্জাম। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আর ক্যাম্পাসে নির্ধারিত ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘ ৯ বছর পর আয়োজিত ডাকসু নির্বাচনে ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। আর এই নির্বাচনকে ঘিরে নিরাপত্তায় থাকছে ২,০০০-এর বেশি পুলিশ, সোয়াট টিম, ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট। সোমবার রাত থেকে বিধিনিষেধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীরা। প্রবেশমুখে অবস্থান ছাড়াও পুরো ক্যাম্পাসে টহল দিচ্ছে পুলিশ। ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে আরও খবর জানাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। শুরুতে যাব আজহার লিমন আপনার কাছে। ভোট গ্রহণের আর তো ঘণ্টাখানেক সময় বাকি, তো এখন পর্যন্ত বলা যায় সেখানকার কেন্দ্রের পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রস্তুতি কেমন চলছে? এখানে আমরা দেখছি যে ভোট গ্রহণের একদম পূর্ণ আনুষ্ঠানিকতা চলছে। কিছুক্ষণ আগে দেখলাম আমরা যে এখানে এই নির্ধারিত যে ভোট কেন্দ্র রয়েছে এটির জন্য ব্যালট বক্সগুলো এখানে ঢোকানো হলো এবং আমরা দেখছি যে এইখানে যারা দায়িত্ব পালন করবেন শিক্ষক, পোলিং এজেন্ট, তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রে কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তো নিয়োজিত আছেনই, এর বাইরে রোভার স্কাউট, বিএনসিসি এরাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রে কিন্তু প্রার্থীদের পক্ষ থেকে একজন করে পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া যাচ্ছে। এই পোলিং এজেন্ট যারা হবেন তারা সকালে এসে তাদের এই নির্ধারিত পরিচয়পত্র সংগ্রহ করছেন এবং তাদেরকে কিন্তু ঢোকানো হচ্ছে। এবং যেটি আমরা এই টিএসসি কেন্দ্রে পৌঁছানোর আগে দেখলাম পুরো বিশ্ববিদ্যালয়ে এক ধরনের নিরাপত্তার চাদরেই আছে, যেটি গতকাল পুলিশের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে 8টি প্রবেশ পথ
সেই 8টি প্রবেশ পথেই কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং এই ডাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদেরকেই শুধুমাত্র পরিচয়পত্র পরীক্ষা করে ঢুকতে দেওয়া হচ্ছে এবং এইখানে এই নির্বাচনের যারা ভোটার তারা আসতে পারছেন, সাংবাদিক কিংবা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে আসতে পারছেন। আমরা এই ছাত্র শিক্ষক কেন্দ্রে রয়েছি, এখানে মূলত রোকেয়া হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন। আমরা যেটি দেখছি যে এই কেন্দ্রটি আসলে সংখ্যায় ভোট সংখ্যার দিক থেকেও বড় কেন্দ্র। 5,665 জন ভোটারের জন্য এখানে কিন্তু বুথ করা হয়েছে। এই টিএসসির ক্যাফেটেরিয়া এবং গেমস রুম, দুইটি রুমেই কিন্তু একাধিক বুথ করা হয়েছে, যেগুলো এখন সম্পূর্ণ প্রস্তুত। আর হয়তো আর 1 ঘন্টা পরে কিন্তু এই ভোট গ্রহণ শুরু হবে এবং তখন কিন্তু শিক্ষার্থীরা এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যেটি আমরা দেখছি যে বহুল যে কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, সেটি 2019 সালের পর এটি প্রায় 6 বছর পর অনুষ্ঠিত হচ্ছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই নির্বাচন নিয়ে সবারই আগ্রহ রয়েছে। এইখানে বিপুল সংখ্যক প্রার্থীরা কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নাম লিখিয়েছেন। 471 জন প্রার্থী এই কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে লড়ছেন, শুধুমাত্র ভিপি পদেই লড়ছেন 45 জন। এবং আমরা এখানে যেটি দেখছি যে এই হল সংসদের উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীরা এখানে লড়ছেন। প্রায় 1000 প্রার্থী এই 18টি হলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোটার সংখ্যা এখানে প্রায় 40,000। সেইখানে আমরা দেখছি যে ভোটার সংখ্যার দিক থেকে এই নারী এবং পুরুষ অর্থাৎ ছাত্র এবং ছাত্রী যে ভোটার তাদের সংখ্যা প্রায় সমান। এখানে নারীদের ভোট আছে 47% বেশি, যে কারণে মনে করা হচ্ছে এই নারী ভোটাররা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এই ডাকসু নির্বাচনে। আমরা সারাদিন এখানে আছি এই ডাকসু নির্বাচনের খবরগুলো জানাতে, যেটি সব পক্ষ থেকে গতকাল আমরা দেখেছি যে সবগুলো প্যানেলের যারা শীর্ষ নেতা রয়েছেন ভিপিজিএস, তারা কিন্তু শিক্ষার্থীদের বলেছেন যে শতভাগ শিক্ষার্থীরা এসে তারা যেন এই ভোটাধিকার প্রয়োগ করে এবং এই ডাকসুকে প্রাণবন্ত বা এই নতুন যে রাজনৈতিক দিনের কথা বলা হচ্ছে সেই দিনের শুরু করার জন্য এই ডাকসুকে আরও বেশি গণতান্ত্রিক করার জন্য সবার ভোটাধিকার প্রয়োগের জন্য কিন্তু যারা এই ছাত্রনেতা হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন। তো এই ছিল জ্যোতিকা, এই টিএসসি থেকে আমার কাছে থাকা সব। এবার ফরহাদ, আপনার কাছে জানতে চাই যে উদয়ন স্কুল কেন্দ্রে আপনি রয়েছেন, সেখানে কোন হলের শিক্ষার্থীরা আসলে ভোট দেবেন এবং নির্বাচনী সরঞ্জাম যন্ত্র কেন্দ্রে পৌঁছেছে কিনা জানাবেন। জ্যোতিকা, আমরা দেখলাম ঠিক একটু আগে 7:05 আগে নির্বাচনী সরঞ্জামাদি একটি বাসে করে এই কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। আমরা সে চিত্রটি দেখেছি এবং আরেকটি বিষয় বলতে হয় যে 8টি কেন্দ্র রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু হল সংসদ নির্বাচনের, সবচেয়ে ভোটারের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় কেন্দ্র কিন্তু হচ্ছে এই উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে 6,000-এর উপরে ভোটার আসলে এখানে ভোট দেবেন। আমি যদি একটু বলি যে এখানে মূলত 4টি যে হল রয়েছে সেই 4টি হলের যারা শিক্ষার্থী তারাই মূলত এখানে ভোট দেবেন। এখানে রয়েছে যে কবি জসিমউদ্দিন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং সূর্য সেন হল। এই 4টি হলের শিক্ষার্থীরাই মূলত এই কেন্দ্রে ভোট দেবেন, যেখানে আমরা দেখছি যে সবচেয়ে বেশি ভোটার এই কেন্দ্রে রয়েছে। 6,155টি ভোট আসলে এই কেন্দ্রটিতে রয়েছে এবং আমরা যে চিত্রটি আসলে দেখছি এখানে সকাল থেকেই আসলে অনেকে ইতোমধ্যেই লাইনে দাঁড়িয়ে গেছেন ভোট দেওয়ার জন্যে, যদিও এখনও ঘণ্টাখানিকের মতো বাকি রয়েছে। এবং আমরা জানি যে 7:30 নাগাদ হচ্ছে কেন্দ্রগুলোতে কিন্তু যে ব্যালট বাক্স রয়েছে সেই ব্যালট বাক্স হচ্ছে উন্মোচন করা হবে এবং সেগুলো সিলগালা করা হবে গণমাধ্যমের উপস্থিতিতে। এবং আমরা যে চিত্রটি দেখছি যে ডাকসু হল সংসদ নির্বাচন দীর্ঘ 6 বছর পর 2019 সালে সবশেষ হয়েছিল এবং সেটি দীর্ঘ 6 বছর পর
আবার হচ্ছে এবং এই যে একটি উৎসব মুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা সত্যিই আসলে আমরা কিছুক্ষণ আগেও কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম যারা ভোটাররা রয়েছেন, তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যে নিরাপত্তার বেষ্টনী রয়েছে সেটি নিয়ে তারা সন্তুষ্টি এবং এই যে তারা ভোট দিবেন এবং তারা বলছেন যে একটি উৎসব মুখর পরিবেশ আজকে কিন্তু বিরাজ করছে। আমরা দেখছি মূলত 30 জুলাই যখন তফসিল ঘোষণা করা হয়, সেই 30 জুলাই তফসিল ঘোষণার পর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু বইতে শুরু করে এবং সেটির সমাপনী দিন কিন্তু আজকে এবং আজকে সেই বহুল কাঙ্ক্ষিত এবং আকাঙ্ক্ষিত যে দিনটি আজকে সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা আজকে আমরা জানি যে 8টার দিকে সেই ভোট গ্রহণ শুরু হয়ে সেটি মূলত শেষ হবে বিকেল 4টা নাগাদ। এরপরই কিন্তু ভোট গণনা শুরু হবে। ভোট গণনা সব মিলিয়ে আমরা হয়তো রাতের মধ্যেই এই ফলাফল জানতে পারবো। তো এই ছিল যুথিকা আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে সবশেষ তথ্য। এই বিষয়ে আমরা আরও জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র এবং শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে আরও দুজন সহকর্মী আমাদের যুক্ত হচ্ছেন, জাওয়াদ মাহমুদ এবং সাজিদ আরাফাত। প্রথমে জাওয়াদ মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে শিক্ষার্থীরা কি ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন কিনা, কি দেখছেন সেখানে জানাবেন। অর্থাৎ যারা ভোটার তারা কিন্তু এখনো আসেনি, যদিও ভোট গ্রহণ 8টা থেকে শুরু হবে। এই কেন্দ্রে মূলত 4755টি ভোট রয়েছে, সেটি বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল এবং কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা বা ভোটাররা এখানে ভোট দিবেন। আমরা এখানে এখন যেটি দেখেছি, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সরব উপস্থিতি রয়েছে। আমরা দেখেছি যে ব্যালট পেপার যেটি সিনেট ভবন থেকে এখানে এসেছে, অর্থাৎ যেখান থেকে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা করা হবে এবং চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়, সেখান থেকে কিন্তু এই মাত্র ব্যালট বক্স এবং ব্যালট পেপার এসে পৌঁছেছে। আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে এই যে একটি প্রক্টোরিয়াল টিমের যেই গাড়ি আছে, সেই গাড়ি থেকে ব্যালট বক্স নামানোর কার্যক্রম চলছে এবং 7:30টায় সেটি সাংবাদিকদের এটি দেখানো হবে। এই ব্যালট বক্স যে ফাঁকা, সেই ফাঁকা ব্যালট বক্স দেখানোর পরে সেটি সিলগালা করে দেওয়া হবে। একটি বিষয় বলি, যেটি বলছিলাম যে এখানে 4755টি ভোট রয়েছে, তার মধ্যে কুয়েত মৈত্রী হলের যে ভোটার সেই সংখ্যাটি হচ্ছে 2110 জন ভোটার এখানে রয়েছেন। এছাড়া বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে 2645 জন ভোটার মূলত এখানে ভোট দিবেন। একে কেন্দ্র করে শুধু যে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেটি না, আমরা কিন্তু যারা প্রশাসনের অন্য বিভিন্ন স্তরের যে এখানের কর্মীরা তাদেরকেও আমরা এখানে দেখেছি। এছাড়া আমরা যেটি জানি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রায় 800-র মতো যারা বিভিন্ন ক্যাডেট কোরের সদস্যরা রয়েছেন, আর্মি উইংয়ের, নেভি উইংয়ের এবং এয়ার উইংয়ের, তারা কিন্তু এখানে আমরা দেখছি যে সেই ক্যাডেট উইংয়ের সদস্যরা এখানে যারা প্রশাসন থেকে ডিপ্লয়েড আছেন তাদের সাথে সহযোগিতা করছেন এবং এখানে মূলত 59টি কিন্তু বুথ রয়েছে এই কেন্দ্রে। আরেকটি বিষয় যেটি এখানে আমরা এসে দেখেছি যে এখন পর্যন্ত কোনো ভোটারকে আমরা দেখিনি, বাট 2-1 ভোটারকে আমরা এই ভোট কেন্দ্রের বাহিরে অবস্থান করতে দেখেছি। তারা হয়তো আগেভাগেই এসেছেন, যে তাদের মধ্যে যে উদ্দীপনা সেই জায়গাটি থেকেই এখন পর্যন্ত। এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এখানের যিনি ইনচার্জ রয়েছেন, অর্থাৎ এই কেন্দ্রের যিনি ইনচার্জ শারমিন কবির, তিনি এসেছেন। তিনি এসে এখানে যারা কর্মরতরা আছেন বা কর্মকর্তা রয়েছেন তাদেরকে নির্দেশনা দিচ্ছেন এবং এই নির্দেশনা দিচ্ছেন এবং নির্দেশনা দেওয়ার পর আমরা যেটি দেখছি যে এখানের যারা কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ পুলিং অফিসার যারা রয়েছেন, তাদেরকে নানান ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। ঠিক 7:30টার সময় গণমাধ্যম কর্মীরা, যদিও আমরা এখন পর্যন্ত কেন্দ্রের বাইরে অবস্থান করছি, আমাদের ঠিক 7:30টার সময় কেন্দ্রের ভিতরে প্রবেশ করানো হবে এবং সেখানে আমাদেরকে দেখানো হবে যে এই যে ব্যালট বাক্স সেটি ফাঁকা আছে। ব্যালট বাক্স ফাঁকা হওয়ার পরে দেখানোর পরে সেটি মূলত আসলে সিলগালা করে দেওয়া হবে। এই ছিল এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রের সবশেষ আমার কাছ থেকে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রে সাজিদ, আপনি রয়েছেন, সেখানের প্রস্তুতি কেমন দেখছেন এবং এই কেন্দ্রে কারা কারা ভোট দেবেন বিস্তারিত জানাবেন।
ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি সকাল 8টায় শুরু হবে আমরা সবাই জানি, আর কিছুক্ষণ পরেই সেই ভোট গ্রহণের যে মাহেন্দ্রক্ষণ সেটি শুরু হতে যাচ্ছে। এবং আমরা বেশ সকালবেলায় এসেছি, এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে এখানকার যে আইনশৃঙ্খলা ব্যবস্থা সেটি জোরদার করার একটি প্রচেষ্টা রয়েছেই, সব ধরনের ব্যবস্থা কিন্তু রয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি যে ব্যালট পেপার এবং ব্যালট বক্স সেগুলো কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে। সেগুলো কিছুক্ষণ আগেই এখানে যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু এখানে বুথগুলোতে ভিতরে প্রবেশ করেছেন। এবং বলে রাখি যে এই কেন্দ্রে 3টি হলের প্রায় 4853 জন ভোটার এখানে ভোট প্রদান করবেন। 3টি হলের মধ্যে জগন্নাথ হল রয়েছে, সলিমুল্লাহ মুসলিম হল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক, এই 3টি হলের ভোটাররা এখানে আসবেন এবং তারা ভোট দেবেন। এবং আমরা যদি একটু দেখাতে চাই, এখানকার নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা সকাল থেকে দেখেছি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকরা রয়েছেন। বলা চলে যে ডাকসু নির্বাচনে যে 8টি কেন্দ্রের কথা বলা হচ্ছে, সবচেয়ে মোটামুটি গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কেন্দ্রটি কিছুটা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সেই জায়গা থেকে এখানে নিরাপত্তা ব্যবস্থাও বেশ বাড়ানো হয়েছে আমরা জানতে পেরেছি। এবং এখানকার যে রিটার্নিং যে কর্মকর্তা কিংবা পোলিং এজেন্ট থেকে শুরু করে যারা কিনা অন্যান্য যে বিএনসিসির যে ব্যবস্থাপনায় থাকবেন তারা সবাই এখানে এসেছেন আমরা দেখছি। এবং তারা সকালবেলা সিনেট ভবন থেকে যে ব্যালট বাক্সগুলো এসেছে, ব্যালট পেপার এসেছে, সেগুলো কিন্তু তারা এরই মধ্যে তাদের হাতে হস্তান্তর করা হয়েছে, তারা সেগুলো নিয়েছেন। এবং 8টায় ঠিক ভোট শুরু হবে। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের শিক্ষার্থীকে এখনও দেখিনি, তবে কিছু উৎসুক শিক্ষার্থী ছিলেন যারা রাস্তায় ঘোরাফেরা করছিলেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। ভোট শুরু হলেই তারা ভোট দিতে আসবেন কেন্দ্রে। এবং এই ভোটকে কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনার ছাপ আমরা লক্ষ্য করেছি। এবং বলা চলে যে এখানে জগন্নাথ হলের যে ভোটার সেটি 2225 ভোট এবং সলিমুল্লাহ মুসলিম হলের ভোটার 665 এবং সার্জেন্ট জহুরুল হক হলে 1963টি ভোট রয়েছে। এই সব মিলিয়ে ভোটার সংখ্যা এই কেন্দ্রে 4853 জন। সবাই নির্বিঘ্নে ভোট দেবেন এমন প্রত্যাশাই করছেন। এখানকার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাও কিন্তু এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। সব কিছু ভেতরে আমরা হয়তো বা কিছুক্ষণ পরেই প্রবেশ করানো হবে। স্বচ্ছ ব্যালট বাক্স দেখিয়ে সেটিকে একেবারে ভোট গ্রহণের আগে গণমাধ্যমকে হয়তো দেখানো হবে। এরপরে 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, নির্বিঘ্নে ভোট 4টা পর্যন্ত চলবে। তারপরেই হয়তো ভোট গণনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো হবে। তো এই যে ভোট গ্রহণের আগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারেই সম্পূর্ণ বলা চলে। এই ছিল আমার কাছে শারীরিক শিক্ষা যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে সবশেষ খবর। সকাল 8টায় শুরু হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন, সেই সব তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই সেখানে জড়ো হতে শুরু করছেন ছাত্রছাত্রীরা। এই মুহূর্তে সিনেট ভবন থেকে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন কেন্দ্রে। এছাড়া এখানে ভোট কেন্দ্রও রয়েছে। ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে সিনেট ভবন থেকে যেমন যুক্ত হচ্ছেন সাদত আব্রু, পাশাপাশি আমাদের সঙ্গে কার্জন হল থেকেও কিন্তু যুক্ত আছেন হাসিব বিল্লাহ। তবে শুরুতেই চলে যাচ্ছি অব্রু আপনার কাছে। অব্রু, আপনার মাধ্যমে জানতে চাই যে নির্বাচনী সরঞ্জাম সব কেন্দ্রে পৌঁছে গেছে কিনা, এখন পর্যন্ত কি খবর আছে, এবং সিনেট ভবনের যে ভোট কেন্দ্র সেখানকার প্রস্তুতি বা সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাই আপনার মাধ্যমে। অনেক এই মুহূর্তে কিন্তু আমি লক্ষ্য করছি যে এখানে মানে দফায় দফায় কিন্তু হচ্ছে 8টি গাড়ি ছেড়ে গেল 8 কেন্দ্রে। মূলত হচ্ছে এখানে একটি কেন্দ্র এবং বাকি 7 কেন্দ্রে কিন্তু হচ্ছে চলে গেছে। এবং বুথের সংখ্যা যেহেতু 810টি, সেহেতু কিন্তু হচ্ছে তারা যারা এখানে আছেন প্রিজাইডিং কর্মকর্তা কিংবা হচ্ছে শেষ মুহূর্তে প্রস্তুতি স্বার্থেও আমরা দেখছি যে যারা কিনা হচ্ছে রিটার্নিং কর্মকর্তা আছেন তারা, আপনি জানেন যে 8টি কেন্দ্রে কিন্তু 8 জন প্রিজাইডিং কর্মকর্তা কিংবা হচ্ছে চিফ রিটার্নিং কর্মকর্তা থাকবে এবং একজন চিফ রিটার্নিং কর্মকর্তা, মোট 9 জন রিটার্নিং কর্মকর্তা কিন্তু হচ্ছে এই যে এই পুরো নির্বাচন কিন্তু তত্ত্বাবধান করবে। এবং প্রত্যেক কেন্দ্রেই কিন্তু হচ্ছে একজন করে রিটার্নিং কর্মকর্তা, পাশাপাশি হচ্ছে চিফ
রিটার্নিং কর্মকর্তা থাকছে এবং চিফ রিটার্নিং কর্মকর্তা কিন্তু হচ্ছে পুরো বিষয়টি মনিটরিং করবে। তার পাশাপাশি হচ্ছে যদি বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু বলাই চলে যে সব কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারগুলো পৌঁছে যাওয়ার নিয়ে যাওয়া হচ্ছে এবং তার পাশাপাশি কিছুক্ষণ আগেই কিন্তু ব্যালট বক্সগুলো পৌঁছে গেছে। তার সাথে সাথে ছাত্রছাত্রীদের যদি কথা বলি, এখন থেকেই কিন্তু হচ্ছে কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি যে তারা অপেক্ষা করছে, অপেক্ষমান কখন খুলে দিবে এবং বিভিন্ন হচ্ছে প্রার্থীদের পক্ষ থেকেও কিন্তু এখানে ছাত্রদের প্রতিনিধিকে আমরা দেখতে পেয়েছি এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বিশেষ করে লক্ষ্য করেছি। এখানে কিন্তু স্কাউট এবং এর পাশাপাশি কিন্তু হচ্ছে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে তারা কিন্তু আছে, বিশেষ করে এখানে আমরা লক্ষ্য করছি বিএনসিসি কে। সবকিছু মিলিয়ে কিন্তু অনেক এই প্রস্তুতি সেটি কিন্তু চলছে। আর মাত্র কয়েক মিনিট পরে কিন্তু হচ্ছে শুরু হবে ভোট গ্রহণ। সেই জন্য কিন্তু সবার মধ্যেই একটা উদ্দীপনা আমি লক্ষ্য করছি। তার পাশাপাশি হচ্ছে সবাই কিন্তু হচ্ছে এখানে আস্তে আস্তে আসতে শুরু করেছে। এই যে এই হল, এই কেন্দ্রে কিন্তু হচ্ছে মূলত 3টি হল থেকে হচ্ছে এখানে এসে ভোট দিবে। একটা হচ্ছে মহসিন হল, আরেকটা হচ্ছে স্যার এফআর রহমান হল এবং আরেকটা হচ্ছে বিজয় 71 হল। এ ছিল আমার কাছে অনেক এখান থেকে সর্বশেষ। এবার আমরা চলে যেতে চাই কার্জন হলের দিকটাতে। সেখানে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিফ, আপনার কাছে জানতে চাই, কার্জন হল ভোট কেন্দ্রে মূলত তার আশেপাশে যে শহীদুল্লাহ হল এবং অন্যান্য যে হলগুলো আছে, শুধু সায়েন্স ফ্যাকাল্টির ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ, সেখানে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে কিনা, নাকি অন্য অনেকগুলো হল সেখানে যুক্ত হবেন, সে বিষয়টা আমাদেরকে জানাবেন এবং কেন্দ্রের প্রস্তুতি এখন পর্যন্ত কতটা সম্পূর্ণ হয়েছে সে বিষয়ে জানাবেন প্লিজ। অনেক কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন। এখানে গত রাতেই এই কেন্দ্রগুলোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা দেখেছি এবং বিশেষ করে এই কার্জন হলে মূলত তিনটি হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিবেন এই কার্জন কেন্দ্রে। এখানে মূলত শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল এবং অমর একুশে হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। এখানে শুধুমাত্র সায়েন্স ফ্যাকাল্টির যেসব শিক্ষার্থী এই পড়াশোনা করেন এই সব হলে থাকেন এবং তারাই শুধুমাত্র এখানে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এখানে ভোটার সংখ্যা 5077। এখানে ইতিমধ্যে ভোট কেন্দ্র প্রস্তুত। আমরা কিছুক্ষণ আগে দেখেছি, 5 মিনিট আগে একটি বিশ্ববিদ্যালয়ের বাস প্রবেশ করতে এবং সেখানে ভোটের সরঞ্জাম ছিল এবং সেখানে ভোটের সরঞ্জাম, সেখানে যে ওএমআর শিট, যে এখানে মূলত প্রার্থীরা ভোট দেবেন তার পছন্দের প্রার্থীকে, এবং একই সঙ্গে সরঞ্জামের মধ্যে রয়েছে ভোটের বাক্স এবং একই সঙ্গে অমোচনীয় কালিসহ বেশ কিছু যেসব সরঞ্জাম প্রয়োজন সেগুলো ইতিমধ্যে এখানে প্রবেশ করেছে এবং সকল প্রস্তুতি প্রায় সম্পন্নই বলা যায়। আর হয়তো আধা ঘন্টা পরেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের এই কার্জন হলের এলাকায় শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন। এখানকার যারা হল সংসদের প্রার্থী আছেন কিংবা বিশেষ করে কেন্দ্র সংসদের যারা প্রার্থী রয়েছেন তারাও এখানে ভোট দেওয়ার জন্য বা প্রার্থীদের সঙ্গে বা ভোটারদের সঙ্গে যোগাযোগ করার জন্য মূলত চলে এসেছেন। আপনি দেখছেন যে এখানে মূলত যারা হল সংসদের যারা নির্বাচন করবেন তারা ইতিমধ্যে চলে এসেছেন। তারা আবারও শেষ মুহূর্তের জন্য যারা ভোটার আছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন এবং একই সঙ্গে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে রোভার, স্কাউট, বিএনসিসির সদস্যরাও রয়েছেন এখানকার সুষ্ঠু কার্যক্রম করার জন্য এবং তারা ভোটারদের নাম এবং নম্বর দিয়েও কিন্তু অনেকে সহযোগিতা করছেন। এই ছিল অনেক এই কার্জন হল এলাকার খবরাখবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবন এবং কার্জন হলে যারা ভোট দিতে ইচ্ছুক বা ভোট দিতে পারবেন তাদের ব্যাপারে সবশেষ খোঁজ খবর জানছিলাম সহকর্মী শাহাদাত অব্র এবং হাসিব বিল্লার কাছ থেকে। এবার একটু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তার আশেপাশে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সমস্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানার জন্য নীলখাত এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আরিফ হোসেন। তার কাছে চলে যেতে চাই। আরিফ, আপনার মাধ্যমে জানবো যে আসলে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে, আর সেই সাথে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন কেমন বিরাজ করছে? অনেক, আপনি নিশ্চয়ই জানেন যে 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের এটি প্রথম নির্বাচন এবং সেটি ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনকে ঘিরে নানা ধরনের জল্পনা কল্পনা অনিশ্চয়তা
বিভিন্ন টেবিলে টেবিলে অনেক আগে থেকেই গুঞ্জন হয়ে এবং গুজব হয়ে দুটিই ঘুরছিল। সর্বশেষ পরিস্থিতি আমরা যেটি দেখেছি, আর কিছুক্ষণ পরেই ভোট গ্রহণ শুরু হবে এবং ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা মুড়ে ফেলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রক্টোরিয়াল বডির সাথে আমরা দেখেছি স্কাউটস এবং বিএনসিসি রয়েছে, এছাড়া আমরা পুলিশ সদস্যদের উপস্থিতি দেখেছি, আমরা দেখেছি বিজিবি যা সদস্যরা রয়েছে তারাও কিন্তু রয়েছে বিভিন্ন চেকপোস্টে। কারণ এখানে আমরা যে বিষয়টি দেখেছি, বিভিন্ন এলাকা ঘুরে এখন পর্যন্ত 8টি প্রবেশদ্বার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য। প্রত্যেকটি প্রবেশদ্বারই পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা রয়েছে। এছাড়া প্রক্টোরিয়াল টিমের সহায়তায় আমরা দেখেছি যারা বিএনসিসি রয়েছেন এবং স্কাউট রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে গিয়ে শিক্ষার্থীদের আইডি কার্ড থেকে শুরু করে বৈধ কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো চেক করছেন। এছাড়া জরুরি প্রয়োজনে যেই সব যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করতে চাচ্ছেন সেগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া আপনি নিশ্চয়ই জানেন গতকালকে সংবাদ সম্মেলন করে ইতিমধ্যেই ডিএমপি কমিশনার জানিয়ে দিয়েছেন 11 তারিখ ভোর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সাধারণ যে মানুষ রয়েছেন তাদের চলাচল কিছুটা সীমিত রেখে, এছাড়া আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে কোনো ধরনের মরণঘাতী অস্ত্র কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকা যাবে না, এই বিষয়টি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত ছাত্রদল, ছাত্র শিবির থেকে শুরু করে যেই সব ছাত্র সংগঠন এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের মধ্যে অপ্রীতিকর যে ঘটনাটি সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি। আজকে ভোট সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে। এর জন্য যতটুকু নিরাপত্তা ব্যবস্থা দরকার রয়েছে সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে নিয়েছেন। আমরা প্রক্টোরিয়াল বডির সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে গেলে যেই ধরনের বৈধ কাগজপত্র রয়েছে অর্থাৎ আইডি কার্ড সেটি অবশ্যই শো করতে হবে এবং তারপরেই ভেতরে ঢুকতে পারবে, এছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অবশ্য আমরা জেনেছি গতকালকে রাতে নীলক্ষেত থেকে বানানো দুটি আইডি কার্ড নিয়ে দুজন ঢোকার চেষ্টা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, তাদেরকে ইতিমধ্যেই প্রক্টোরিয়াল টিম আটক করেছে এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে। এছাড়া অন্যান্য জনসাধারণ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় চলে যান অর্থাৎ নীলক্ষেত হয়ে এবং এই যে পলাশীর মোড় হয়ে, সেই সব সাধারণ মানুষদের বলা হচ্ছে তাদের রুট ভাগ করে দেওয়া হচ্ছে। 4টি যে ক্রসিং রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, পলাশী, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ক্রসিং এবং হাইকোর্ট মোড় ক্রসিং, এই ক্রসিংগুলোকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং যাতে সাধারণ মানুষ কোনোভাবে প্রবেশ করতে না পারে সে বিষয়ে নিশ্চিত রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কোনো শিক্ষার্থীকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এছাড়া পুলিশের পাশাপাশি ডিবি এবং সাদা পোশাকেও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় না ঘটে। অনেক দেশের বৃহত্তম জলাভূমি চলনবিল, 3 জেলা জুড়ে বিস্তৃত এই বিলে এক সময় বছর জুড়ে পানি প্রবাহ থাকলেও বর্তমানে শুধুমাত্র বর্ষা মৌসুমে জৌলুস ফিরে পায় এই বিল। তবে পানির স্থায়িত্ব থাকে 2 থেকে 3 মাস। সংশ্লিষ্টরা বলছেন অপরিকল্পিত উন্নয়ন ও বিভিন্ন স্থাপনা নির্মাণে চলনবিল হারাচ্ছে তার চিরায়ত বৈশিষ্ট্য। এছাড়াও অবাধে নিষিদ্ধ জালের ব্যবহারে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। বিস্তৃত জলরাশির মাঝে দিগন্ত রেখায় সবুজের আলপনা, শান্ত জলরাশির সাথে ভেসে বেড়াচ্ছে শরতের সাদা মেঘের ভেলা। এর মধ্যেই ঢেউ ভেঙে ছুটে চলেছে নৌকা, রয়েছে নানা প্রজাতির পাখির অবাধ বিচরণ। বর্ষা এলেই বিশালতা বাড়ে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ চলন বিলের। পানিতে টইটুম্বুর হয়ে ওঠে পুরো বিল এলাকা। বিল ঘিরে জীবিকা নির্বাহ করেন লাখো মানুষ। চলন বিল ঘুরে দেখা যায় মাছ ধরার বিচিত্র আয়োজন। বিলের উন্মুক্ত জলরাশিতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন সিরাজগঞ্জের 3 উপজেলার 10,000 জেলে পরিবার। বানের পানি এলেও আগের মতো আর দেশীয় মাছের দেখা মেলে না বলে অভিযোগ জেলেদের।
রিং জাল, চায়না দুয়ারি ও কারেন্ট জাল সহ নিষিদ্ধ সব উপকরণ দিয়ে মাছ শিকার করায় হারিয়ে যাচ্ছে ধোঁধা, গুরপুই, বাছা, টিপপুটি ও পানিরুয়ের মতো 40 থেকে 50 প্রজাতির দেশীয় মাছ। এই আষাঢ় মাস শুরুতে, পানি আসা শুরুতে মনে করেন সুতি জাল, রিং জাল, কারেন্ট জাল এগুলো পাতার কারণে বড় বড় ডিমালা মাছগুলো, মা মাছগুলো মাইরে দেয়। এই কারণে আমরা আর পাই না। আমাদের চরণ বিলের আর কোনো চিতি নাই। অনেক মাছ মারা করতো, এখন দেখা যায় কুমার অঞ্চলে আস্তে আস্তে মাছের সংখ্যা একটু কম। চলন বিলে মাছের সাথে বিলুপ্ত হচ্ছে বিল এলাকার জেলেদের পেশাও। জীবিকার তাগিদে অনেক জেলে এখন শামুক, ঝিনুক ও কাঁকড়া নিধন করছেন। শামুক আমরা মনে করেন যে এই সন্ধ্যার দিকে যাই, সারা রাত্রি মারি, সকালে নিয়ে এসে বিক্রি করি। বিভিন্ন জায়গায় শামুকগুলা মারে আপনার দেখা যায় কেউ 20 বস্তা, কেউ 30 বস্তা এরকম হয়। এটা নিয়ে এসে আমাদের কামারশোন এখানে রাস্তার উপরে এসে এখানে বিক্রি আছে। এদিকে অপরিকল্পিত উন্নয়ন ও যত্রতত্র পুকুর খনন করায় বাধাগ্রস্ত হচ্ছে চলন বিলের পানি প্রবাহ। পাশাপাশি অপরিকল্পিতভাবে মাছ ও জলজ প্রাণী নিধন করায় দেশীয় মাছের উৎপাদন কমার পাশাপাশি প্রভাব পড়ছে বিলের পরিবেশ ও জীববৈচিত্র্যে। চলন বিলে পানি না থাকার কারণে চোরার মধ্যে দেখা যাচ্ছে যে চরণ বিলের ভিতরে ছোট ছোট কচুর দাগা দিয়ে দেখা যাচ্ছে চরণ বিল, বোঝাই যায় না যে চরণ বিল এটা। বিলের পরিধি আসলে পশ্চিমে হলো সিংড়া, দক্ষিণে চাটমোহর, ভাঙ্গুরা, পূর্ব দিকে উল্লাপাড়া, উত্তরে নন্দীগ্রাম, তারপরে তারা, এই তো হলো বিল। আর এখন তো মনেই হয় না। এই বিলে আগে সারা বছরই পানি থাকতো, এখানে প্রচুর মাছ ছিল, বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী ছিল, সরীসৃপ ছিল, শামুক, ঝিনুক, বিভিন্ন রকম জলজ আগাছা ছিল, জীববৈচিত্র্যে এক কথায় ভরপুর ছিল এই বিল। প্রাকৃতিকভাবে উজান থেকে পলিয়ে এসে বিলের গভীরতা কমে গেছে। এছাড়াও মানুষের সৃষ্ট বিভিন্ন সমস্যার কারণে এই বিলটা আজ একরকম বিলুপ্তির পথে। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, দেশীয় মাছ পুনরুদ্ধারে চলন বিলে অভয়শ্রম তৈরির পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। পানির যে স্থায়িত্ব, সময় মতো এখানে বর্ষা পানি বিলে প্রবেশ করা, সেটার বিষয়টা একটা কাজ করে। প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে রেগুলার নিয়মিত অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। 3 জেলা জুড়ে বিস্তৃত দেশের বৃহত্তম এই জলাভূমির আয়তন গত 8 দশকে কমেছে প্রায় 408 বর্গ কিলোমিটার। অপরিকল্পিতভাবে সড়ক ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় চলন বিলের আকার যেমন কমছে, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে চলন বিলের পানি প্রবাহে। পাশাপাশি অবাধে মাছ ও জলজ প্রাণীর নিধন করায় হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ ও বিভিন্ন জলজ প্রাণী। পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, চলন বিলের এই বিপর্যয় এড়াতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় হতদরিদ্র নারীদের জন্য চাল বিতরণ কর্মসূচিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। অসচ্ছলদের নামের তালিকায় ঠাঁই নিয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের স্ত্রী, একাধিক ইউপি সদস্য এবং রাজনৈতিক নেতাদের স্ত্রী। এ নিয়ে তদন্ত কমিটিও গঠন করেছে উপজেলা প্রশাসন। কুষ্টিয়া থেকে আব্দুল আলিমের তোলা ছবিতে ও মেজবাউদ্দিন পলাশের তথ্য ও প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। প্রতি মাসে অসচ্ছল দুস্থ নারীদের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে 30 কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। এরই অংশ হিসেবে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে নির্বাচিত 97 জন নারীর তালিকা চূড়ান্ত করা হয়, যেখানে ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন মকুলের স্ত্রী আঞ্জুমানা আরার নামও রয়েছে। এছাড়া আছে ইউপি সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতাদের স্ত্রী ও স্বজনদের নামও। এতে ক্রুদ্ধ স্থানীয়রা। কাঠ হয় বড়লোক ঘরে, কাঠ হয় চেয়ারম্যানের বোন নামে, এইসব কাঠ হয়, আমার নামে তার হয় না। বড় লোকরা চাল নিয়ে যায়, বড় লোকরা জিনিস নিয়ে যায়, আমরা কিছুই পাইনি। টাকার কারণে আমাকে দেয় না, কি কৃষির কারণে দেয় না, আমরা বলতে পারিনি। বড় বড় বাড়িওয়ালায় তো কাঠ পায়, আমরা পাই বা গরিব মানুষ না, আমাকে তো পয়সা করি না। এই কার্ডে অনেক বিত্তশালী যারা আছে, এই বিত্তশালীরা ওই জায়গায় আর কি ঠাঁই পেয়েছে। যারা সুবিধা বঞ্চিত এলাকায় হতদরিদ্র যারা, এনারা কিন্তু এই কার্ডে ঠাঁই পায় নাই। আপার দেখাই তারা নিজস্ব নিয়ে মতামত করি, তারা ধরো এটা নিজেরা ভোগ দখল করেছে। চেয়ারম্যানই তো শয়তান, চেয়ারম্যানই তো চোর। গরিব দুঃখী অসহায় মানুষ বঞ্চিত হয়েছে। 30 কেজি করে যে চাউল পাওয়ার কথা ছিল যাদের, তারা পায়নি। এদিকে তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।
চেয়ারম্যান এবং মেম্বারদের বিরুদ্ধে এই ভিডব্লিউবির ইতে একটা লিস্ট সহ প্রমাণ সহ আমি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বাপ্পির কাছে আমি একটা লিখিত অভিযোগ দিয়ে আসছি। আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর কবির অনিয়মের বিষয়টি স্বীকার করে জানান, বিতর্কিতদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মারাত্মক ভুল, এবং যেটা বলছেন যে কয়েকজন মেম্বারের নামে আছে, এটা একেবারে মিথ্যা বলবো না, এটা অনেকটাই সত্য। উপজেলা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন। ওনারা কালকে এসে যে আমাদের 9টা বা 10টা কার্ড নিয়ে সমস্যা, ওনারা প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে সেগুলো তদন্ত করছে। তালিকায় কিভাবে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচ্ছল ব্যক্তিদের নাম এসেছে তা নিয়ে বিস্মিত নারী বিষয়ক এই কর্মকর্তাও। আমাদের নীতিমালার যেটা বলা আছে, কার্ড তো আমাদের বাতিল হবে, যেটা বাতিল করার সময় আছে সেখানে প্রতিস্থাপন হবে। আর এখন এই হিসাবে যে ব্যবস্থাটা হবে, এটা হয়তো বা প্রশাসন কি ব্যবস্থা নেবে, চেয়ারম্যান বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে কি হবে না, এটা প্রশাসনের বিষয়। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এই ঘটনায় এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। স্ত্রীর নামে যে কার্ডের যে অভিযোগ হয়েছে, এটা অভিযোগটা আমাদের কাছে আসছে গত সপ্তাহে। আমরা সাথে সাথে তদন্ত কমিটি করেছি, বিষয়টা তদন্তাধীন। রিপোর্টটা পেলে আমরা পরবর্তী যে আইনগত ব্যবস্থা আছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেটা আমরা নেব। যাদেরকে নিয়ে অভিযোগ আসছে প্রত্যেককে নিয়ে আমরা সরেজমিনে দেখে তদন্ত করে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, মানে কেউ বাদ যাবে না। চলতি অর্থ বছরে সরকারি চালের কার্ড পেতে আমবাড়িয়া ইউনিয়ন থেকে 187 জন অনলাইনে আবেদন করেন। এর মধ্যে 97 জনের নামের তালিকা অনুমোদন দেয়া হয়। এখন কুষ্টিয়া। বঙ্গোপসাগরে ইলিশ সহ সকল প্রজাতির মাছ ধরা পড়ছে জেলের জালে। সরবরাহ ভালো থাকায় প্রকারভেদে মাছের দাম কমেছে কেজিতে 200 থেকে 400 টাকা। মাছের সরবরাহ দরদাম নিয়ে আরও তথ্য জানাতে আলিপুর মৎস্য বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, সরবরাহ বাড়ায় ইলিশের দাম কতটা কমেছে এবং অন্যান্য মাছের দরদাম কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম চলছে, সে কারণে কিন্তু উপকূলীয় অঞ্চলের লাখো জেলে তারা কিন্তু মাছ শিকারে বঙ্গোপসাগরে অবস্থান করছেন এবং অনেক ট্রলার যারা মাছ শিকার করে এই উপকূলীয় অঞ্চলের যে মৎস্য অবতরণ কেন্দ্র আলিপুর মহিপুরে নিয়ে আসছেন, তারা কিন্তু প্রতিদিন প্রায় 3 থেকে 4 দিন পর্যন্ত তারা মাছ বেচা বিক্রি করছেন। কম বেশি প্রত্যেক জেলেদের জালেই মাছের দেখা মিলছে, তবে লম্বা জালের যে বড় ট্রলার, গভীর সমুদ্রে যে সকল ট্রলার রয়েছে সে সকল ট্রলারে জেলেদের জালে মাছের দেখা মিলছে না, এমনটি তারা জানিয়েছে। তো আমি এখন দাঁড়িয়েছি মৎস্যবন্দর আলিপুরে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু ভোর থেকেই এখানে বেচা বিক্রি শুরু হয়েছে। আজ এই মৎস্য অবতরণ কেন্দ্রে 1 কেজি ওজনের যে ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা। এখানে কমেছে গত 1 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে কমেছে 400 টাকা। এছাড়া 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকা প্রতি কেজি। এখানে প্রতি কেজিতে কমেছে 300 টাকা। এছাড়া 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1400 থেকে 1300 টাকা, 1300 থেকে 1400 টাকা বেচা বিক্রি হচ্ছে। এখানে কমেছে প্রতি কেজিতে 300 থেকে 200 টাকা। এছাড়া যে 400 গ্রাম ওজনের যে ইলিশ সেগুলো এখানে বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা, প্রতি কেজিতে কমেছে 200 টাকা। এখানে মাছের সরবরাহ বাড়ায় দাম কমেছে। এই ছিল আমার কাছে সবশেষ। মাছ বাজারের সরবরাহ দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। জেনজিদের ব্যাপক বিক্ষোভের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল সরকার। সোমবার মধ্যরাতে ক্যাবিনেট সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একই সঙ্গে আহ্বান জানান সহিংসতা বন্ধের। তবে আন্দোলনকারীরা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই একমাত্র ইস্যু নয়, সরকারের দুর্নীতির বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। তাই রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি তাদের। জাহানারা ভুইয়া জানাবেন বাকিটা। শুরুতে অনড় থাকলেও জেনজির তুমুল বিক্ষোভের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোমবার মধ্যরাতে ক্যাবিনেট সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। তারই বৈঠকের পরই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানান দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রী পিতৃসুব্বা গুরং।
যদিও সোশ্যাল মিডিয়া বন্ধের জন্য জনগণের কাছে ক্ষমা চায়নি সরকার। পার্লামেন্ট ভবন ঘিরে সহিংসতার ইস্যুতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে তারা। আগামী 15 দিনের মধ্যে যাদের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। তবে জেনজির প্রতি আহ্বান জানায় বিক্ষোভের ইতি টানার। সরকারের আহ্বানকে থোড়াই কেয়ার করছে নেপালের তরুণ প্রজন্ম। এরই মধ্যে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। কারণ হিসেবে বলছে তাদের এই বিক্ষোভ শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জন্য নয়, বরং ক্ষমতাসীন সরকারের দুর্নীতির বিরুদ্ধে। बहुत लोगों को ये लग रहा है इश्यू, बहुत लोग ऐसे सोच रहे हैं कि सोशल मीडिया नेपाल में बंद हो गया, इसीलिए जनरेशन जेड व पूरी जनता मतलब आवेश हो गए हैं, ऐसा मानना है लोगों का। लेकिन ऐसा नहीं है। हम लोगों का ये जो अभी प्रोटेस्ट चल रहा था ये करप्शन के लिए है। अब हमारा प्रोटेस्ट बहुत हाई लेवल तक जाएगा। एक बड़ा वाला जो नेता बोलते हैं हम, उनका लाइफस्टाइल और हमारा लाइफस्टाइल देखो तो आसमान ज़मीन का फ़र्क है दोनों में। तो हम चाहते हैं कि ये सब नहीं होना चाहिए, ये इक्वल होना चाहिए। हमारे जेब से पैसा जा रहा है, हम टैक्स पे कर रहे हैं और वो लोग मौज मस्ती कर रहे हैं, ये सब कर रहे हैं, है ना। तो हमारा पैसा सही जगह पे जहाँ पे लगना चाहिए वो सब नहीं हो रहा है। নেপাল জুড়ে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এক্স সহ প্রায় 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে সোমবার সকাল থেকে রাজপথে বিক্ষোভে নামে জেনজি। দুপুরের দিকে পার্লামেন্ট ভবন ঘেরাওয়ের চেষ্টা করে তারা। তাদের বাধা দিলে এক পর্যায়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমাতে গুলি, টিয়ার গ্যাস ও জল কামান ছোড়ে পুলিশ, আর এতেই ঘটে হতাহতের ঘটনা। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের লক্ষ্য করে সরাসরি গুলি করেছে পুলিশ। আর এখনো পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের সবাই পুলিশের গুলিতেই নিহত হন। এর মধ্যে হতাহত ছাত্র জনতার নৈতিক দায় কাঁধে নিয়ে ক্ষমতা ছেড়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। পর্দা উঠছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপের। ক্রিকেট অঙ্গনে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে নামছে শীর্ষ 8 দল। যদিও ট্রফির দৌড়ে থাকবে এর অর্ধেক সংখ্যক দল। উদ্বোধনী দিনে মাঠে নামছে আফগানিস্তান ও হংকং। বিস্তারিত প্রতিবেদনে। অপেক্ষার পালা শেষ, শুরু হচ্ছে এশিয়া কাপের 17তম আসর। আয়োজক আরব আমিরাত থেকে শুরু করে অংশ নেয়া দেশগুলোর ভক্তদের মধ্যে আসরটি ঘিরে তাই বাড়তি উন্মাদনা শুরু হয়েছে এরই মাঝে। টি-20 ফরম্যাটে হতে যাওয়া এবারের আসরে 2টি গ্রুপে অংশ নিচ্ছে মোট 8 দেশ। এই গ্রুপে রয়েছে আসরের সবচেয়ে ফেভারিট দল ভারত, পাকিস্তান। তাদের সাথে ওমান ও আরব আমিরাত লড়বে এই গ্রুপে। গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। हम आए हैं तारीख बदलने। অবশ্য 8 দলের মধ্যে শিরোপার লড়াইয়ে আসরটিতে গিয়েছে অর্ধেক সংখ্যক দল। যদি কোনো অঘটন না ঘটে তাহলে গ্রুপ এ থেকে অবধারিতভাবেই এগিয়ে থাকবে ভারত আর পাকিস্তান। শিরোপার লড়াইয়েও এই 2 দল থাকবে সবার থেকে এগিয়ে। অন্যদিকে শক্তিমত্তায় অনেকটা কাছাকাছি হওয়ায় বি গ্রুপের বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের লড়াইটা হবে উপভোগ্য। যে কারণে এশিয়া কাপে বি গ্রুপকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। এই গ্রুপ থেকে পরের রাউন্ডে কারা যাচ্ছে তা দেখতে রাখতে হবে তীক্ষ্ণ নজর। এশিয়া কাপের প্রথম দিনে মাঠে নামবে আফগানিস্তান ও হংকং। টি-20-র নতুন পাওয়ার হাউস খ্যাত আফগানিস্তান অবশ্য এগিয়ে থাকবে এই ম্যাচে। এশিয়া কাপে ভালো কোনো স্মৃতি নেই হংকংয়ের। এর আগের 5 আসরে অংশ নিয়ে কখনো গ্রুপ পর্ব পার করতে পারেনি দলটি। এবারে এশিয়া কাপে হংকং এসেছে ভিন্ন এক মাত্রা নিয়ে। গত বছর এসিসি মেন্স প্রিমিয়ার কাপে নেপালকে 3য় স্থান নির্ধারণী ম্যাচে হারিয়ে এশিয়া কাপে জায়গা করে নেয় হংকং। তারপর থেকেই দলে আসে বেশ কিছু রদবদল, বিশেষ করে নেতৃত্বে। সবশেষ টি-20 বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলেছে রশিদ খানের আফগানিস্তান। চমক দেখিয়ে সেমিফাইনালে খেলেছে তারা। সেই ধারা অব্যাহত রেখে প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভ সূচনা করতে চাইবে আফগানিস্তান। রেজাউল করিম, এখন। আর এরই মাধ্যমে শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ডাকসুর ভোট গ্রহণ। 40,000 শিক্ষার্থীর জন্য প্রস্তুত 810টি বুথ। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার।
অপরিকল্পিত উন্নয়নে নিজস্বতা হারাচ্ছে চলন বিল। নিষিদ্ধ জালের ব্যবহারে কমছে দেশীয় মাছ, জলজ প্রাণী। পরিকল্পিত উদ্যোগের তাগিদ। কুষ্টিয়ায় হতদরিদ্র নারীদের তালিকায় ইউপি চেয়ারম্যানের স্ত্রী, একাধিক মেম্বার ও রাজনৈতিক নেতার স্ত্রীরাও নিচ্ছেন সরকারি চাল। নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষের পর সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নিল সরকার। দুর্নীতি বিরোধী আন্দোলনে রাজপথে থাকার ঘোষণা জেনজিদের। এবং আজ পর্দা উঠছে এশিয়া কাপের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পেতে ৮ দলের লড়াই। উদ্বোধনী দিনের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান, হংকং। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।